নো কিংস স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্রের রাজপথ। নিউ ইয়র্ক, ওয়াশিংটন সহ বিভিন্ন শহরে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। প্রেসিডেন্টের কর্তৃত্ববাদী নীতির তীব্র সমালোচনা। গাজায় 9 দিনে 47 বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের। রাফাহ ক্রসিং বন্ধ করে দেয়ায় মিশর সীমান্তে শত শত মানবিক সহায়তা ট্রাকের অপেক্ষা। তীব্র সংঘাতের পর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান, আফগানিস্তান। কাবুলে জঙ্গি গোষ্ঠীর উপস্থিতি অগ্রহণযোগ্য বলছে ইসলামাবাদ। একদিনে ইউক্রেনের 12টি শহরে রাশিয়ার ড্রোন হামলা, বিদ্যুৎ বিচ্ছিন্ন হাজারো ঘরবাড়ি। মস্কোর অস্ত্র ও গোলাবারুদ তৈরির কারখানায় পাল্টা আক্রমণ, 3 জন নিহত। এবং ক্যারিবীয় উপকূলে সাবমেরিন লক্ষ্য করে মার্কিন হামলা, 2 জন নিহত। বিপুল পরিমাণ মাদক পরিবহনের দাবি ট্রাম্পের। ভেনেজুয়েলার 4 রাজ্যে নিরাপত্তা জোরদার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। নো কিংস স্লোগানে ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতায় যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভে নেমেছেন লাখো মানুষ। নিউ ইয়র্ক, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলেস থেকে শুরু করে ছোট শহরগুলোতেও বিক্ষোভে ফেটে পড়ছে জনতা। ট্রাম্প প্রশাসনের কর্তৃত্ববাদী নীতির বিরুদ্ধে এ প্রতিবাদে অংশ নিয়েছেন রাজনীতিক, শিল্পী, সাধারণ নাগরিক থেকে শুরু করে প্রবীণ যোদ্ধারাও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নয়, তিনি দেশের রাজা হিসেবে স্বৈর শাসন করছেন, এমনটাই অভিযোগ দেশটির সাধারণ মানুষের। শনিবার ট্রাম্পের প্রশাসনিক পদক্ষেপের বিরুদ্ধে দেশজুড়ে 2,500-এরও বেশি জায়গায় একযোগে বিক্ষোভ হয়। নিউ ইয়র্ক টাইমস স্কয়ার, শিকাগোর গ্রান্ট পার্ক, ওয়াশিংটন ডিসি ও মায়ামিতে রাস্তায় নামেন হাজারো মানুষ। ব্যানার আর নানা স্লোগান তুলে গণতন্ত্রের পক্ষে সরব নাগরিকরা বলছেন, যুক্তরাষ্ট্রে কোনো রাজা নেই, জনগণই রাষ্ট্রের মালিক। আন্দোলনকারীরা স্লোগানের সঙ্গে ব্যানার, বেলুন হাতে মিছিল করেন। সেখানে মানুষের উচ্ছ্বাস ও দৃঢ় প্রতিবাদ স্পষ্ট। ডোনাল্ড ট্রাম্প তার কার্যনির্বাহী ক্ষমতার সীমা অতিক্রম করছেন এবং আমরা এখানে সবাই প্রতিবাদ করতে এসেছি যেন তিনি এই অতিরিক্ত ক্ষমতা ব্যবহার করতে না পারে, কারণ জনগণ ট্রাম্পের এমন আচরণ সহ্য করবে না। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট। তিনি ধাপে ধাপে এই পরিকল্পনা বাস্তবায়ন করছেন। মুক্ত ভাষণ, সুষ্ঠু নির্বাচন, স্বাধীন গণমাধ্যম, শান্তিপূর্ণ প্রতিবাদ ধ্বংস করার চেষ্টা করছে। তবে সত্য হলো তিনি এখনো জিততে পারেননি। এই দেশে জনগণই এখনো শাসক। সরকারের স্থবিরতা ও নির্বাহী ক্ষমতার অতিবৃদ্ধিকে ট্রাম্প বিরোধীরা বলছেন বর্তমান প্রেসিডেন্ট মার্কিন গণতন্ত্রের জন্য হুমকি। 18 দিন ধরে চলা শাটডাউনের মধ্যে আয়োজিত এই সমাবেশগুলোতে বক্তারা জানান, যুক্তরাষ্ট্রের সাংবিধানিক ভারসাম্য প্রশ্নের মুখে। আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন জানিয়েছে, তাদের আইনজীবী দল শান্তিপূর্ণ ও প্রশিক্ষিত বিক্ষোভ নিশ্চিত করতে মাঠে কাজ করছে। যুক্তরাজ্য, মাদ্রিদ, জার্মানি ও বার্সেলোনায় মার্কিন দূতাবাস ঘিরে শত শত মানুষ বিক্ষোভ করে। বিশ্লেষকরা মনে করছেন, শনিবারের এই সমাবেশ আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় নাগরিক প্রতিবাদ হতে পারে, যেখানে অংশ নিয়েছেন আনুমানিক 30 লাখ মানুষ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। স্থানীয় সময় শনিবার রাতে তেল আবিব ও জেরুজালেমে রাজপথে নামেন শত শত মানুষ। 2023 সালের অক্টোবরের হামলার জন্য নেতানিয়াহুকে দায়ী করে অবিলম্বে নিহত জিম্মিদের মরদেহ ফেরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ দাবি করেন আন্দোলনকারীরা। এদিকে 10 দিনের বিরতির পর আবারও রাজপথে মরক্কোর তরুণ প্রজন্ম বেকারত্ব, বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে পার্লামেন্টের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে জেন জি। স্থানীয় সময় শনিবার হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে রাতভর বিক্ষোভ চলে তেল আবিব ও জেরুজালেমে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনায় রাস্তায় নামেন আন্দোলনকারীরা। 2023-এর অক্টোবরের হামলার জন্য নেতানিয়াহুকে দায়ী করে স্লোগান দেন তারা। নেতানিয়াহু পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। অবিলম্বে নিহত জিম্মিদের মরদেহ ফিরিয়ে আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের দাবি করেন। সবকিছুর জন্য নেতানিয়াহুই দায়ী। অক্টোবরে হামলার
2 বছর পরও তিনি পদে আছেন। প্রায় 20 বছর ধরে ক্ষমতায় থেকেও তিনি কিছুই শেখেননি। এই ঘটনার দায়ভার তার একার। ইসরায়েল ও ইহুদি জনগণ তার নেতৃত্বে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। আমাদের ইতিহাসে তিনি সম্ভবত সবচেয়ে ব্যর্থ প্রধানমন্ত্রীদের একজন, সবচেয়ে খারাপও বলা যায়। তিনি পদত্যাগ না করা পর্যন্ত আমরা রাস্তায় নামা বন্ধ করব না। 10 দিনের বিরতির পর আবার মরক্কোয় শুরু হয়েছে বিক্ষোভ। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় রাজধানী রাবাতের পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হন কয়েকশো আন্দোলনকারী। সরকারের দুর্নীতির বিরুদ্ধে স্লোগানে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। গত 10 অক্টোবরের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জাতীয় উন্নয়ন প্রকল্প ও সামাজিক কর্মসূচিতে ভারসাম্যের আহ্বান জানান মরক্কোর বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ। তবে ওই ভাষণে তরুণদের আন্দোলনের প্রসঙ্গ এড়িয়ে যান। আন্দোলনকারীদের অভিযোগ, বাস্তব পদক্ষেপ ছাড়া এই ভাষণ কেবল প্রতিশ্রুতিই থেকে যাবে। এই আন্দোলনের ফল কবে আসবে সেটা এখনই বলা কঠিন। সামনের রাজনৈতিক অনেক পরিবর্তন আসতে পারে, তাই কিছুই নিশ্চিত নয়। 2 দিনেও পরিস্থিতি পুরো বদলে যেতে পারে, তবে তরুণরা এখনো আশাবাদী। বিক্ষোভে অংশ নেওয়া তরুণদের দাবি, দেশের উন্নয়ন কাঠামো থেকে বাদ পড়ছে প্রান্তিক জনগোষ্ঠী। তরুণ প্রজন্মের বাস্তবতা অনুধাবন করে অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। বিশ্লেষকদের মতে দীর্ঘদিনের সামাজিক বৈষম্যই জেনজির আন্দোলনের মূল কারণ। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এদিকে গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে পর্যন্ত 47 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। এতে প্রাণ হারিয়েছেন 38 ফিলিস্তিনি। এর মধ্যেই রাফাহ সীমান্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যা নতুন করে প্রশ্ন তুলেছে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে। সীমান্ত বন্ধের ঘোষণায় গাজায় বন্ধ হয়ে গেছে মানবিক সহায়তা প্রবেশ। মিশ্র সীমান্তে কয়েকশো ত্রাণবাহী ট্রাক অপেক্ষায় রয়েছে। গাজায় যুদ্ধবিরতির পরও বন্ধ হয়নি ইসরায়েলি আগ্রাসন। গেল 10 অক্টোবর চুক্তি কার্যকরের পর থেকে এ পর্যন্ত 47 বার লঙ্ঘন করেছে তেল আবিব। গোলাবর্ষণ, টার্গেট হামলা ও বেসামরিকদের ওপর গুলি চালানোর অভিযোগ এনেছে স্থানীয় প্রশাসন। মিডিয়া অফিস জানিয়েছে এসব হামলায় ব্যবহার করা হয়েছে ট্যাঙ্ক, ড্রোন ও সেনাযান। সেজাইয়া, আলতুফা ও জাইতুনে সেনা মোতায়েন অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। খান ইউনিস থেকেও সেনা পুরোপুরি প্রত্যাহার করা হয়নি। এমনকি বেইত লাহিয়া ও বেইত হানুনে এখনও ফিলিস্তিনিদের প্রবেশ নিষিদ্ধ রয়েছে। অন্যদিকে গাজার একমাত্র আন্তর্জাতিক প্রবেশদ্বার রাফা সীমান্ত খুলে দেওয়ার কথা থাকলেও তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, হামাস এখনও সব মৃত জিম্মির মরদেহ ফেরত দেয়নি, তাই সীমান্ত খোলা সম্ভব নয়। ফিলিস্তিনি দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছিল গেল সোমবার থেকে রাফা খুলে দেয়া হবে, কিন্তু নেতানিয়াহুর সিদ্ধান্তে তা স্থগিত হয়ে যায়। স্বাধীনতাকামী সংগঠনটি দাবি করেছে যে রাফা বন্ধ রাখার সিদ্ধান্ত যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন। এদিকে নতুন প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনায় হামাস জানিয়েছে গাজার শাসনে কোনো রাজনৈতিক ভূমিকা রাখতে চায় না তারা, বরং সব পক্ষের ঐকমত্যে কমিউনিটি সাপোর্ট কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে গোষ্ঠীটি। হামাস এখনই নিরস্ত্রীকরণে প্রস্তুত নয়। সংগঠনের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল বলেছেন, বিষয়টি নির্ভর করছে আলোচনার প্রকৃতি ও চূড়ান্ত চুক্তির ওপর। তিনি আশা করছেন অন্তত 3 থেকে 5 বছর টিকে থাকবে যুদ্ধবিরতি, যাতে গাজা পুনর্গঠনের সময় পাওয়া যায়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। গাজার দেইর আল বালাহ শহরে সচল হয়ে উঠেছে একটি বেকারি। জাতিসংঘের সহায়তায় চালু হওয়া বেকারিটি প্রতিদিন তৈরি করছে প্রায় 3 লাখ রুটি। এতে যুদ্ধবিধ্বস্ত এলাকায় ক্ষুধার্ত গাজাবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। গাজার দেইর আল বালার ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে বেকারিতে দিনরাত চলছে রুটি বানানো। গরম রুটির ঘ্রাণ ছড়িয়ে পড়ছে আশপাশে। জাতিসংঘের মানবিক ত্রাণ দফতরের ফুটেজে দেখা গেছে শ্রমিকদের নিরবচ্ছিন্ন কাজ আর লাইন ধরে অপেক্ষা করছে মানুষ। আন্তর্জাতিক ত্রাণ পৌঁছানোর পর প্রতিদিন প্রায় 3 লাখ রুটি উৎপাদনের সক্ষমতা ফিরে পেয়েছে বেকারিটি। জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার পরিদর্শনে গিয়ে বলেন, যুদ্ধবিরতি টিকে গেলে দ্রুত পুনর্গঠন ও খাদ্য উৎপাদন সম্ভব। তিনি জানান, এমন আরও 30টি বেকারি চালুর লক্ষ্য জাতিসংঘের, যাতে ক্ষুধা ও অপুষ্টি মোকাবিলায় ত্রাণ কার্যক্রম দীর্ঘস্থায়ী হয়। তবে উত্তর গাজায় এখনও ত্রাণ পৌঁছাতে হিমশিম খাচ্ছে জাতিসংঘ। ক্ষতিগ্রস্ত সড়ক, বন্ধ রুট আর অব্যাহত অবরোধে দুর্ভিক্ষ পীড়িত এলাকাগুলোতে খাদ্য সরবরাহ প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এতে লাখো মানুষ দিন কাটাচ্ছে অনাহারে। যুদ্ধবিরতির পরও গড়ে প্রতিদিন মাত্র 560 মেট্রিক টন খাদ্য গাজায় প্রবেশ করছে, যা প্রয়োজনের তুলনায় নগণ্য।
ফ্লেচারের ভাষ্য, গাজা সিটিতে দুর্ভিক্ষ রোধে হাজার হাজার ত্রাণবাহী যান প্রতি সপ্তাহে প্রবেশের দরকার। তবুও দের আল বালার এই বেকারিটি এখন একটি আশার প্রতীক, যেখানে ধ্বংসস্তূপের শহরে ফিরছে জীবন আর পুনর্গঠনের সম্ভাবনা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। 2026 সালের নভেম্বরের পার্লামেন্ট নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ইসরায়েলের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 14-কে দেওয়া সাক্ষাৎকারে এই আগ্রহ প্রকাশ করেন তিনি। পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে তিনি আত্মবিশ্বাসী বলেও জানান নেতানিয়াহু। যদিও বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার, গাজায় আগ্রাসন ও জিম্মিদের মুক্তি নিয়ে বেশ সমালোচিত হয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী এই নেতা। ডানপন্থী লিকুদ পার্টির এই নেতা 1996 থেকে 1999 এবং 2009 থেকে 2021 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। 2022 সালের ডিসেম্বরে জোট সরকারের পতনের পর আবারও ক্ষমতায় ফেরেন। ইসরায়েলকে নিরাপদ রাখার একমাত্র যোগ্য ব্যক্তি দাবি করা নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্কের কথাও উল্লেখ করেছেন। গাজায় আগ্রাসন শুরুর পর ইসরায়েল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ইউরোপীয় দেশগুলো। এরই ধারাবাহিকতায় সুইডেনে অনুষ্ঠিত হতে যাওয়া দ্য জুইশ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ভেন্যুর অভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছে নানা কারণে দেখিয়ে তাদের নিষেধ করে দিয়েছে আর্ট হাউসগুলো। এ অবস্থায় ভেন্যু খুঁজে পাওয়া রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানায় তারা। এই ঘটনার নিন্দা জানিয়েছেন সুইডেনের সংস্কৃতি মন্ত্রী। এর আগে জার্মানির অ্যান্টি সেমিটিজম কমিশনার জানান, গাজা যুদ্ধ শুরুর পর থেকে দেশে ইহুদি বিদ্বেষ রেকর্ড মাত্রা ছুঁয়েছে। তীব্র সীমান্ত সংঘাতের এক সপ্তাহ পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহায় আলোচনায় আফগানিস্তানের ভূখণ্ডে সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতি গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইসলামাবাদ। জবাবে নিজ ভূখণ্ডকে অন্য দেশের অভ্যন্তরীণ সংঘাতে ব্যবহারের সুযোগ নেই বলেও সাফ জানায় তালেবান সরকার। দিনে দিনে উত্তপ্ত হচ্ছে আফগানিস্তান পাকিস্তান সীমান্ত পরিস্থিতি। শুক্রবার রাতে একদল সন্ত্রাসী বিস্ফোরক ভর্তি রিকশা ব্যবহার করে খাইবার পাখতুনখোয়ায় বান্নু জেলার এক পুলিশ চৌকিতে হামলার পরিকল্পনা করেছিল বলে দাবি করেছে পাকিস্তান। তবে নিরাপত্তা বাহিনী আগে থেকেই তাদের গতিবিধি নজরে রাখছিল। রিকশাটি লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই গুলি চালালে বিস্ফোরিত হয়ে 3 জন সন্ত্রাসী নিহত হয়। পরে মুঘলকোট এলাকায় পরিচালিত গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে আরও 2 জন তথাকথিত কমান্ডারকে হত্যা করে বলে জানিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। সেনাবাহিনীর তথ্যে বলা হয়, নিহতরা দীর্ঘদিন ধরে নিরাপত্তা বাহিনীর উপর হামলা এবং তেহরিকি তালেবানের হয়ে চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। উত্তেজনাপূর্ণ সীমান্ত পরিস্থিতির মধ্যেই দোহায় বৈঠক করেছে পাকিস্তান ও আফগানিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় আয়োজিত এই বৈঠকের নেতৃত্বে ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ও আফগান মন্ত্রী মুল্লা ইয়াকুব। আলোচনায় ইসলামাবাদ স্পষ্ট জানিয়ে দিয়েছে, আফগান ভূখণ্ডে জঙ্গি গোষ্ঠীর উপস্থিতি তাদের কাছে অগ্রহণযোগ্য। পাকিস্তানের প্রতিনিধি দল আফগান তালেবানকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিশ্রুতি রক্ষা করে টিটিপি ও বিএল-এর মতো গোষ্ঠীর বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। অন্যদিকে তালেবান সরকার সাফ জানিয়ে দিয়েছে যে তাদের মাটি অন্য দেশের অভ্যন্তরীণ সংঘাতে ব্যবহারের সুযোগ দেয়া হবে না। বৈঠকে দুই পক্ষই অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, আফগানিস্তান পাকিস্তান সংঘাত তার জন্য সহজ এক সমস্যা। চাইলে তিনি এখনই এর অবসান করতে পারেন। তিনি এও জানান, এই সংঘাতের সূচনা পাকিস্তানি করেছেন। পাকিস্তানের হামলায় 3 আফগান ক্রিকেটারের নিহতের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে ইসলামাবাদ। ফেডারেল তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, আইসিসি কোনো স্বাধীন যাচাই ছাড়া এমন পক্ষপাতমূলক মন্তব্য করেছে। তারার দাবি করেন, এটি ভারতের একটি সাজানো প্রতিধ্বনি তৈরি করার কৌশল, যা আসল ঘটনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। একদিনেই ইউক্রেনের 12টি শহরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ক্ষতিগ্রস্ত হয়েছে খার্কিভ, চেরনিভি,
জাপোরিঝিয়া ও পোলাতাভার একাধিক জ্বালানি স্থাপনা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে হাজারো ঘরবাড়ি। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার অস্ত্র গোলাবারুদ উৎপাদনকারী একটি রাসায়নিক কারখানায় পাল্টা ড্রোন হামলা চালায় ইউক্রেন। এতে 3 জন নিহত হয়েছেন। এদিকে পুতিনের সঙ্গে ফোনালাপের পরই ট্রাম্প ইউক্রেনকে টমাহক ইসরায়েল মিসাইল দিতে অস্বীকৃতি জানিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। চলতি বছরে বেশ কয়েকবার ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে দুই দেশের শীর্ষ নেতার সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কোনো আলোচনায় যেন সমাধান হচ্ছে না। শনিবার মধ্যরাতে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে খার্কিভ প্রদেশের 12টি শহর ক্ষতিগ্রস্ত হয়। 10 দফার এই হামলায় প্রায় সব এলাকায় গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। চেরনিহিভ অঞ্চলে একটি জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলায় 17,000 বাসিন্দা বিদ্যুৎহীন হয়ে পড়েন। জাপোরিঝিয়ায় একটি শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। পোলতাভা অঞ্চলেও ধ্বংস হয় একটি গুদাম ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। এদিকে হোয়াইট হাউস থেকে জেলেনস্কির খালি হাতে ফেরার পেছনে পুতিনের হাত আছে বলে মনে করছেন মার্কিন বিশ্লেষকরা। গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন ইস্যুতে আবারও অবস্থান নরম করেছেন। বিশ্লেষকরা জানান, ট্রাম্পকে আলোচনায় ব্যস্ত রেখে ইউক্রেনের উপর চাপ বাড়ানো পুতিনের কৌশল। আর রুশ প্রেসিডেন্টের এই কৌশলের কারণে জেলেনস্কির সঙ্গে বৈঠকে ইউক্রেনকে সাহায্য ও রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার বদলে তিনি ঘোষণা দেন পুতিনের সঙ্গে নতুন এক শীর্ষ সম্মেলনের। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। ফ্রান্সের বিখ্যাত লুভর মিউজিয়ামে ডাকাতি নিশ্চিত করলেন সংস্কৃতি মন্ত্রী। সাময়িক বন্ধ ঘোষণা, তদন্তে পুলিশ। ভেনেজুয়েলার সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে ক্যারিবীয় উপকূলে একটি সাবমেরিন লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হামলার ভিডিও প্রকাশ করে ট্রাম্প দাবি করেন ওই সাবমেরিনে বিপুল পরিমাণ মাদক পরিবহন করা হচ্ছিল। এ ঘটনায় 2 জন নিহত হয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাদক বিরোধী অভিযানের নামে নিরপরাধ জেলেদের হত্যার অভিযোগ করেছে কলম্বিয়া। মার্কিন হুমকির মুখে 4টি রাজ্যে নিরাপত্তা জোরদার করেছে ভেনেজুয়েলা। স্থানীয় সময় শনিবার ক্যারিবীয় সাগরে একটি সাবমেরিন লক্ষ্য করে হামলা চালায় মার্কিন সেনাবাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হন। আটক করা হয় 2 জনকে। হামলা শিকার সাবমেরিনটিতে করে মাদক পাচার করা হচ্ছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাদকবাহী সাবমেরিনটি যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল দাবি করে ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, তাতে বিপুল পরিমাণ ফেন্টালিন সহ বিভিন্ন মাদক পরিবহন করা হচ্ছিল। অভিযান পরিচালিত না হলে এই মাদক ব্যবহার করে 25,000 মানুষ মারা যেত বলেও দাবি করেন তিনি। জানান, আটককৃতদের নিজ দেশ ইকুয়েডর ও কলম্বিয়ায় ফেরত পাঠানো হয়েছে। এদিকে আটক ও বিচারের প্রক্রিয়ার জন্য ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে কলম্বিয়া ও ইকুয়েডরের সরকার। তবে মাদক বিরোধী অভিযানের নামে নিরপরাধ জেলেদের হত্যা করা হচ্ছে বলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় অঞ্চলে অন্তত 6টি নৌযান মার্কিন হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এর মধ্যে কয়েকটি ভেনেজুয়েলার। তবে নিহতদের সবাই মাদক পাচারকারী ছিল কিনা সে বিষয়ে এখনও কোনো প্রমাণ দিতে পারেনি ট্রাম্প প্রশাসন। রণতরী মোতায়েন ও মাদক বিরোধী অভিযানের নামে বিভিন্ন নৌযানে হামলার জেরে ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের দেখা দিয়েছে তীব্র উত্তেজনা। এরই মধ্যে ভেনেজুয়েলার অভ্যন্তরে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA-কে অভিযান পরিচালনার অনুমোদন দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এমন বাস্তবতায় ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলীয় 4টি রাজ্যে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে মাদুরো প্রশাসন। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। চলমান উত্তেজনা নিরসনে ভেনেজুয়েলার কাছ থেকে সমঝোতার প্রস্তাব পাওয়ার দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি কারাকাস। নাসরিন রুমি, সময় সংবাদ। বাণিজ্য ইস্যুতে এবার সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে চীন ও যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহে মালয়েশিয়ায় এ বৈঠক হতে পারে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এদিকে বিরল খনিজ রফতানিতে চীনের নতুন নিষেধাজ্ঞায় শুধু যুক্তরাষ্ট্রই নয়, বরং সমগ্র বিশ্বের সরবরাহ চেইন ঝুঁকির মধ্যে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গেল সপ্তাহে চীনের বাণিজ্য মন্ত্রণালয় ঘোষণা নম্বর 62/2025 প্রকাশ করে। এতে বলা হয়, বিরল খনিজ রফতানিতে নতুন সীমাবদ্ধতা
কার্যকর হচ্ছে, যা সরকারি অনুমোদন ছাড়া রফতানি করা যাবে না। এমনকি ক্ষুদ্র উপাদানেও বিরল খনিজ থাকলে তা ঘোষণা ও ব্যবহারের উদ্দেশ্য জানাতে হবে। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত অস্থায়ী শুল্ক বিরতি কার্যত নড়ে গেছে। এমন সিদ্ধান্তের পরে নভেম্বরের শুরু থেকে চীনা পণ্যে 100% শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার দুই দেশের বাণিজ্য যুদ্ধ বন্ধে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে উচ্চ পর্যায়ের বৈঠক। আলোচনার জন্য বেছে নেওয়া হয়েছে মালয়েশিয়াকে। এর আগে ট্রাম্প জানিয়েছিলেন খুব শিগগিরই দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার সাক্ষাৎ নির্ধারিত আছে। বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনায় নতুন মোড় এনে ট্রাম্পের দুর্বল জায়গায় আঘাত এনেছে চীন। দুর্লভ খনিজ প্রক্রিয়াজাতকরণে চীনের প্রায় একচেটিয়া নিয়ন্ত্রণ রয়েছে, যা F-35 যুদ্ধবিমান, স্মার্টফোন, সৌর প্যানেল, বৈদ্যুতিক গাড়ি ও সামরিক সরঞ্জাম তৈরিতে অপরিহার্য। বিশেষজ্ঞরা বলছেন নিষেধাজ্ঞা দেওয়ার জন্য এই সময়টা বেইজিং ইচ্ছাকৃতভাবে বেছে নিয়েছে। রেয়ার আর্থ চীনের $18 ট্রিলিয়ন অর্থনীতিতে মাত্র 0.1% জায়গা দখল করে, কিন্তু কৌশলগত দিক থেকে এর মূল্য অপরিসীম। বেইজিং এখন যে কৌশল নিয়েছে তা মূলত আসন্ন ট্রাম্প শি সাক্ষাতের পূর্ব প্রস্তুতি। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি চীনের উৎপাদন খাতে চাপ ফেললেও বিরল খনিজ রফতানি বন্ধ হলে থেমে যেতে পারে গোটা বিশ্ব শিল্প শৃঙ্খল, যা বেইজিংয়ের জন্য সবচেয়ে বড় কূটনৈতিক হাতিয়ার বলে মনে করছেন বিশ্লেষকরা। মালিহা সৌরবার্দী, সময় সংবাদ। ফ্রান্সের বিখ্যাত লুভর মিউজিয়ামে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে জাদুঘরটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার জাদুঘরের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে পোস্টের মাধ্যমে তথ্য জানানো হয়। দেশটির সংস্কৃতি মন্ত্রী এ বিষয়টি নিশ্চিত করেন। জানান, ডাকাতির ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে কি খোয়া গেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি কর্তৃপক্ষ। পরিস্থিতি সরেজমিনে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। দোষীদের খুঁজে বের করতে তদন্ত চলছে বলে জানিয়েছে তারা। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বৈচিত্র্যময় পোশাক ও ভৌতিক সাজে মেক্সিকোয় অনুষ্ঠিত হলো বার্ষিক জম্বি ওয়াক। অংশ নেন হাজারো মানুষ, উচ্ছ্বাসে মাতেন দর্শনার্থীরা। পর্তুগালে বোরকা নিষিদ্ধ করে প্রস্তাবিত বিলে অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। বিলটি আইন হিসেবে পাশ হলে দেশটিতে নিষিদ্ধ হবে মুখ ঢেকে বোরকা পরা। এমনকি থাকছে শাস্তির বিধানও। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। ধর্মীয় সম্প্রীতি, সহনশীলতা ও ব্যক্তি স্বাধীনতা প্রকাশের ক্ষেত্রে ইউরোপে অনেক দেশের জন্য আদর্শ ছিল পর্তুগাল। এমন পরিবেশে অনেকেই স্থায়ী বসবাসের জন্য বেছে নেন দেশটিকে, যাদের মধ্যে রয়েছে বিভিন্ন মুসলিম দেশের অভিবাসীরাও। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে বেড়েছে বর্ণবাদ, জেনোফোবিয়া ও ইসলামোফোবিয়ার মতো নানা ইস্যু। এছাড়া বর্তমান মধ্য ডানপন্থী সরকার ও কট্টর ডানপন্থী বিরোধী দলের নানা পদক্ষেপেও অস্বস্তিতে দেশটির অভিবাসীরা। চলমান নানা চাপের মধ্যে 17 অক্টোবর আরও একটি বিতর্কিত বিলের অনুমোদন দেয় পর্তুগালের পার্লামেন্ট। জনসম্মুখে মুখ ঢেকে বোরকা পরা নিষিদ্ধ করার প্রস্তাব আনে বিরোধী দলীয় কট্টর ডানপন্থী দল সেগা। সোশ্যালিস্ট পার্টি, লেফট ব্লক, পিসিপি ও লিব্রের মতো দল বিলটির বিপক্ষে ভোট দিলেও ক্ষমতাসীন পিএসডি, লিবারেল ইনিশিয়েটিভ ও সিডিএস এর ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিলটির অনুমোদন দেয় পার্লামেন্ট। নতুন এই বিলে লিঙ্গভিত্তিক ও ধর্মীয় উদ্দেশ্যে মুখ ঢেকে বোরকা নিষিদ্ধ করার পথে হাঁটছে দেশটি। মুসলিম নারীদের টার্গেট করে পর্তুগাল সরকারের এমন পদক্ষেপে উদ্বেগ জানিয়েছেন দেশটিতে বসবাসরত মুসলিমরা। আমাদের ফ্যামিলিরা রিলিজিয়াস অবশ্যই সবসময় পর্দা করেন। আমার মা এখানে থাকেন, ওনারা তো বাংলাদেশের কালচার অবশ্যই ওনারা সবসময় নায়িকা পর্দা করেন। তো এই জন্য অবশ্যই ওনাদের উপরে এফেক্ট পড়বে। আলটিমেটলি জানি না ভবিষ্যতে কি হবে, হয়তো আমরা আবার ওনাদেরকে বাংলাদেশে ব্যাক করতে হবে। আমাদের মা বাবা এবং আমাদের স্ত্রী বা আমাদের বোনদেরকে এখানে আনার চিন্তা করছি। আমরা কিন্তু অনেকটা ভীতিকর একটা সময় পার করছি। প্রস্তাবিত এই বিলে পাবলিক প্লেসে মুখ ঢেকে বোরকা পরলে 200 থেকে 4000 ইউরো পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়া কাউকে বোরকা পরতে বাধ্য করার অভিযোগ প্রমাণিত হলে হতে পারে 3 বছর পর্যন্ত জেল। তবে ফ্লাইট, কূটনৈতিক প্রাঙ্গণ ও উপাসনালয় থাকবে এর আওতামুক্ত। অনুমোদিত বিলটি এখন আলোচনার জন্য পাঠানো হবে সাংবিধানিক বিষয়, অধিকার, স্বাধীনতা এবং গ্যারান্টি সম্পর্কিত সংসদীয় কমিটিতে। এরপর নানা ধাপ শেষে বিলটি যাবে প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সোজা বিলটিতে ভেটো দিতে পারেন অথবা যাচাই বাছাইয়ের জন্য পুনরায় পাঠাতে পারেন সাংবিধানিক আদালতে।
প্রেসিডেন্ট বিলটিকে আইন হিসেবে সই করলে ফ্রান্স, অস্ট্রিয়া, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসের মতো ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যুক্ত হবে পর্তুগাল, যেখানে সম্পূর্ণ বা আংশিক নিষেধাজ্ঞা রয়েছে মুখ ঢেকে বোরকা পরার উপর। তবে বিলটি বৈষম্যমূলক এবং নারীর অধিকার লঙ্ঘন করে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও দেশটির মুসলিম কমিউনিটি। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। 10 বছর পুরানো পরমাণু চুক্তির আনুষ্ঠানিক সমাপ্ত ঘোষণা করেছে ইরান। 2015 সালের ভিয়েনা চুক্তির অধীনে আর কোনো শর্ত বা সীমাবদ্ধতা মানবে না দেশটি, তবে কূটনীতির পথ এখনও খোলা রয়েছে বলে জানিয়েছে তেহরান। 2015 সালে 6 জাতিগোষ্ঠীর সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তি স্বাক্ষর করে ইরান। চুক্তির শর্ত অনুযায়ী ইরানের উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, বিনিময়ে নিজেদের পরমাণু কর্মসূচি সীমিত করে তেহরান। 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর চুক্তি থেকে একতরফাভাবে বের হয়ে যাওয়ার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এতে চুক্তির কার্যকারিতা ভেঙে যায়। ধীরে ধীরে পরমাণু কর্মসূচি বাড়াতে থাকে ইরান। ইউরোপীয় দেশগুলো মধ্যস্থতার চেষ্টা করলেও সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি বোমা হামলার পর চুক্তি পুনরুজ্জীবনের আশা প্রায় শেষ হয়ে যায়। এবার জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে নিরাপত্তা পরিষদের রেজলিউশন 2231 এর সমাপ্তি ঘোষণা দিয়েছে ইরান, রাশিয়া ও চীন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, প্রস্তাবটি নিজস্ব ধারাতেই চূড়ান্তভাবে শেষ ও বাতিল হয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। কুয়েতে আরও কঠোর করা হয়েছে ট্রাফিক আইন। সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়ির চালকদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিয়ম না মানলে জরিমানা করা হবে 70 কুয়েতি দিনার। বিস্তারিত মঈন সুমনের রিপোর্টে। কুয়েতে ট্রাফিক আইন বরাবরই কঠোর। এবার সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, সিগন্যালে দাঁড়িয়ে থাকার সময়ও মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না চালকরা। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা মিডিয়া বিভাগের পরিচালক কর্নেল উসমান আল গারিব জানিয়েছেন, গাড়ি চলার সময় কিংবা থেমে থাকা অবস্থায় চালকের মনোযোগ সবসময় স্ট্যান্ডিংয়ে থাকা জরুরি। ফোন হাতে নেওয়া বা ব্যবহার করা চালকের মনোযোগ বিঘ্ন ঘটায় এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। অনেক সময় চালক মোবাইলে ব্যস্ত থাকায় সবুজ বাতি জ্বলার পরেও গাড়ি না চালানোয় ট্রাফিক প্রবাহে বাধা সৃষ্টি হয়। কুয়েতের ট্রাফিক বিভাগ জানিয়েছে, আধুনিক নজরদারি ক্যামেরা ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে 24 ঘন্টা চৌরাস্তা ও গুরুত্বপূর্ণ সড়কগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। নিয়ম লঙ্ঘনের ভিডিও রেকর্ড করে সঙ্গে সঙ্গে জরিমানা কার্যকর করা হচ্ছে। নতুন এই নিয়ম ভঙ্গ হলে 70 দিনার, যা বাংলাদেশি মুদ্রায় 30,000 টাকা জরিমানা করা হবে। সুন্দর টাইম করছে। ট্রাফিক সিগন্যালে যদি কেউ মোবাইল টিপাটিপ করে তার 75 কেজি জরিমানা হবে। আমরা চাই যে সবাই আইন মেনে চলি, কুয়েতে সবাই মেনে চলি আমাদের জন্য ভালো, সবার জন্য ভালো। আমরা লিগ্যাল ভাবে গাড়ি চালাইলে আশা করি আমাদের যারা দেশি ভাই আছি সবাই সতর্কভাবে গাড়ি চালায়, তারও কোনো সমস্যা নাই। কুয়েত সরকারের এই উদ্যোগ শুধু কঠোর আইন প্রয়োগ নয়, বরং নাগরিক সচেতনতা বৃদ্ধিরও এক গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত নির্ভরতা এখন সড়ক নিরাপত্তার জন্য বড় হুমকি। মাত্র কয়েক সেকেন্ডের অমনোযোগ হতে পারে প্রাণঘাতী দুর্ঘটনার কারণ। সংশ্লিষ্টদের অনুরোধ, মোবাইল ফোন নয়, মনোযোগ রাখুন নিরাপদ গন্তব্যে। কুয়েত থেকে মঈন সুমন, সময় সংবাদ। দীপাবলির আগেই দূষণের ছায়ায় ঢেকে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। শহরের আকাশ জুড়ে বিষাক্ত ধোঁয়ার চাদর আর নদীতে জমেছে সাদা ফেনা। সব মিলিয়ে পরিবেশগত সংকট চরমে পৌঁছেছে। বাসিন্দাদের একটুখানি শান্তি দেওয়ার চেষ্টা দিল্লি প্রশাসনের। ভারতের রাজধানী নয়াদিল্লির বিভিন্ন এলাকার বাতাসে সূক্ষ্ম কণার মাত্রা বিপজ্জনক হারে বেড়ে গেছে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সুরক্ষিত সীমাকে বহুগুণ ছাড়িয়ে গেছে। উৎসবের আমেজে মেতে ওঠার আগেই দম বন্ধ করা পরিস্থিতিতে নাকাল সাধারণ মানুষ। দূষণের এই বাড়তি মাত্রার পেছনে পার্শ্ববর্তী রাজ্যগুলোতে কৃষি জমির অবশিষ্ট ফসল পুড়িয়ে ফেলার প্রবণতাকে দায়ী করা হচ্ছে। আগুনের ধোঁয়া বাতাসে মিশে দ্রুত রাজধানীর দিকে প্রবাহিত হচ্ছে। এতে শ্বাসকষ্ট ও চোখ জ্বালা পোড়া সহ নানা স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। একই সঙ্গে স্কুল কলেজ বন্ধ রাখার মতো অস্থায়ী পদক্ষেপও শহরের এই সংকট মোকাবিলায় কার্যকর হয়নি। আমি একজন সাইক্লিস্ট, প্রায় 20 কিলোমিটার সাইকেল চালিয়ে এসেছি। এখন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমার সাইনাসের সমস্যাও রয়েছে, তাই এই দূষণ
দূষণে শ্বাসকষ্ট আরও বেড়ে যায়, চোখেও জ্বালা পোড়া শুরু হয়। স্কুল কলেজ বন্ধ রাখা একেবারে সাময়িক সমাধান, স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। পাঞ্জাবে এখন খড় পোড়ানো শুরু হয়েছে, তাই দূষণ আরও বাড়বে, আর এসবের জন্য ভুগতে হয় এখানকার মানুষকেই। শুধু বাতাস নয়, দিল্লির প্রাণপ্রবাহ যমুনা নদীও দূষণের মারাত্মক শিকার। পরিষ্কার পানির বদলে নদীর বুকে ভেসে উঠছে সাদা বিষাক্ত ফেনার স্তর। ড্রোনে ধারণ করা চিত্রে দেখা যায় নদীর পুরো পৃষ্ঠ জুড়ে রাসায়নিক বর্জ্যের ঘন আস্তরণ, যা জলজ প্রাণী ও পরিবেশের জন্য গুরুতর হুমকি তৈরি করছে। দিল্লির নাগরিকরা এখন উৎসব আনন্দের বদলে সুস্বাস্থ্যের লড়াইয়ে ব্যস্ত। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে স্থায়ী সমাধানের দাবি তুলছেন বিশেষজ্ঞরা, নয়তো আলোর উৎসবে শহরটি আরও গভীর অন্ধকারের দিকে ধাবিত হবে বলে আশঙ্কা করছেন পরিবেশ পর্যবেক্ষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। মেক্সিকোয় অনুষ্ঠিত হলো বার্ষিক জম্বি ওয়াক। স্থানীয় সময় শনিবার রাজধানী মেক্সিকো সিটিতে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন হাজার হাজার মানুষ। বৈচিত্র্যময় পোশাক ও ভৌতিক সাজে নিজেদের তুলে ধরেন উৎসবে। উচ্ছ্বাসে বাতেন দর্শনার্থীরাও। প্রথম দেখাতে মনে হতে পারে এটা ট্রেন টু বুসান, ডন অব দ্য ডেড, ওয়ার্ল্ড ওয়ার জেডের মতো ভৌতিক কোনো সিনেমার দৃশ্য, কিন্তু এটা কোনো সিনেমার দৃশ্য নয়। মেক্সিকোয় জম্বি ওয়াক উৎসবে নিজেদের এভাবেই তুলে ধরেন অংশগ্রহণকারীরা। স্থানীয় সময় শনিবার রাজধানী মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত বার্ষিক এই জম্বি ওয়াকে অংশ নেন হাজার হাজার মানুষ। তাদের ভৌতিক সাজ আর নিখুঁত মেকআপে পুরো শহর পরিণত হয় এক ভয়ঙ্কর পরিবেশে। ছোট বড় সব বয়সী মানুষ মেতে ওঠেন এই উৎসবে। অংশগ্রহণকারীরা নাচ সহ বিভিন্ন অঙ্গভঙ্গি করে আনন্দে মাতান দর্শনার্থীদের। বছরব্যাপী অপেক্ষার পর ভয়ঙ্কর সুন্দর এমন আয়োজন দেখতে পুরো পরিবার নিয়েও আসেন অনেকে। উৎসবে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শনার্থীরা। এটা একদিনের জন্য আয়োজন হলেও এর পেছনে আয়োজকদের বহুদিনের পরিশ্রম জড়িয়ে আছে। এই অনুষ্ঠানে প্রসাধনী আর বৈচিত্র্যময় পোশাকে নিজেদের ভিন্ন ভিন্ন আঙ্গিকে ফুটিয়ে তুলতে অনেক শ্রম দিতে হয়, যে কারণে এই আয়োজন আমাকে বেশি আকৃষ্ট করে। এখানে এক ধরনের শ্রদ্ধা ও সৌহার্দ্যের পরিবেশ থাকে। অনেকে এমন চমৎকার সব পোশাক পরিধান করেন যে ছবি তুলতে মন চায়। যদিও এটা পুরোপুরি মেক্সিকোর ঐতিহ্য নয়, এমন আয়োজন সত্যিই দারুণ। জম্বি ওয়াক প্রথম শুরু হয় 2001 সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো শহরে। পরে এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ব্রাজিল সহ বিশ্বের বিভিন্ন দেশে এখন এটি নিয়মিত আয়োজনে পরিণত হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। নো কিংস স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্রের রাজপথ। নিউ ইয়র্ক, ওয়াশিংটন সহ বিভিন্ন শহরে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। প্রেসিডেন্টের কর্তৃত্ববাদী নীতির তীব্র সমালোচনা। গাজায় 9 দিনে 47 বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের। রাফাহ ক্রসিং বন্ধ করে দেয়। মিশর সীমান্তে শত শত মানবিক সহায়তা ট্রাকের অপেক্ষা। এবং তীব্র সংঘাতের পর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান, আফগানিস্তান। কাবুলে জঙ্গি গোষ্ঠীর উপস্থিতি অগ্রহণযোগ্য বলছে ইসলামাবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী শবনব নিবিড়। ধন্যবাদ তামিম। সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়।